নমস্কার। আমি সুকান্ত আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সাডেনলি ডিসেম্বরের 14 তারিখে আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি, যেটা প্রতি 2 মাস অন্তর অন্তর ওদের একটা মিটিং হয়, যে রিজার্ভ ব্যাংকের নেক্সট প্রকল্প কী হবে, কীভাবে তারা কাজ করবে নেক্সট 2 মান্থ, তার প্রজেকশন এখানে তৈরি হয়। তা সেই মনিটারি পলিসি কমিটি থেকে সিদ্ধান্ত হলো যে আমাদের সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও, সেটা আগে ছিল 4.25, সেটাকে কমিয়ে এখন 4% করেছে। আর যেটা এসএলআর ছিল, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, এর ফুল ফর্ম, এটা 18%ই আছে। এবার আমাদের যেটা বলার হলো সেটা হলো যে সিআরআর কি, এসএলআর কি। আর রেপো রেট এখন 6.5 ছিল, 6.5 এখনও অবধি তাই আছে। এখন এখন আমরা একটু জেনে নিই যে সিআরআর কি। সিআরআর হলো ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ ব্যাংকে টাকা জমা করি, আমাদের উপার্জিত টাকা, ব্যবসার টাকা সব ব্যাংকে জমা রাখে। সেই জমা টাকার 4% অ্যাজ এ লিকুইড ক্যাশ গভর্নমেন্টের কাছে থাকে। আর যে ক্যাশটা গভর্নমেন্টের কাছে থাকে সেটা হলো, আগে ছিল যদি 100 টাকা আমি জমা করি, তার মধ্যে 4 টাকা 25 পয়সা গভর্নমেন্টের কাছে আছে লিকুইড ক্যাশ থাকে, রিজার্ভ রাখতে হয়, আরবিআইয়ের কাছে রিজার্ভ রাখতে হয়। আর যেটা এসএলআর, তাতে রাখতে হয় 18%। মানে 18% সেটা কীভাবে রাখবো, সেটা হলো আপনার গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট বন্ডের মাধ্যমে বা গোল্ডের মাধ্যমে সেটা গভর্নমেন্টের কাছে সিকিওর থাকবে। আর 4% হলো অ্যাজ এ ক্যাশ গভর্নমেন্টের কাছে রিজার্ভ থাকবে। তাহলে টোটাল 18% হলো আপনার এসএলআর, আর 4% হলো আপনার সিআরআর। তাহলে 18 আর 4 হলো 22। তার মানে আমি যদি 100 টাকা গভর্নমেন্টের কাছে জমা দিই, মানে ব্যাংকে জমা করি, তার মধ্যে 22 টাকা আগেই ব্যাংককে সরিয়ে রিজার্ভ রাখতে হয়। তার মানে তাহলে আমি 78 টাকা ব্যাংকের কাছে থাকে, সেই টাকা থেকে ব্যাংক সাধারণ মানুষ, ব্যবসায়ী এদেরকে ফান্ডিং করে, লোন দেয়, ব্যাংক ইনভেস্টমেন্ট করে এই 78 টাকার ভেতরে। বাকি যে 22 টাকা, সেটা আগেই, মানে টাকা জমার সাথে সাথে সেটাকে আগেই গভর্নমেন্টের কাছে অ্যাজ এ সিকিউরিটি জমা রাখতে হয়। তাহলে আজকে আমি এই টপিকটা কেন নিয়ে এলাম, আমাদের ভারতবর্ষের, আমাদের ইন্ডিয়া এখন সবচেয়ে গ্রোয়িং ইকোনমি, মানে সবচেয়ে তেজ গতিওয়ালা অর্থনীতি হলো আমাদের ইন্ডিয়া। তো ইন্ডিয়ার লাস্ট বছরগুলোতে দেখছিলাম যে আমাদের জিডিপি অ্যাবভ 7% যাচ্ছিল। তো লাস্ট 2টো কোয়ার্টারে তো আমাদের জিডিপিটা 5 পয়েন্ট সামথিং এসে আটকে গেছে, অক্টোবর অবধি ওই রকম এসে আটকে গেছে। মানে গ্রোথটা অনেকটা, যেটা এক্সপেকটেশন হিসাবে অনেক কম আছে। তো আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডামের একটা এক্সপেকটেশন ছিল, বা অনেক আরও অর্থনৈতিক উপদেষ্টাদের এক্সপেকটেশন ছিল যে রেপো রেট হয়তো কমানো হবে। রেপো রেট কমালে পরে কী হতো, মানে আমাদের যে আরবিআইয়ের গভর্নর শশীকান্ত দাস, তার কাছে একটা দাবি রেখেছিল যে আমাদের যে রেপো রেট সেটা যেন কমায়। রেপো রেটটা কি, রেপো রেটটা হলো গভর্নমেন্ট, মানে আরবিআই সাধারণ ব্যাঙ্কগুলোকে, যতগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক আছে আমাদের ইন্ডিয়াতে, তাদেরকে যে রেটে লোন দেয়, মানে আমাদের যে ব্যাঙ্কগুলো আছে এরাও তো ফান্ডগুলো আরবিআইয়ের থেকে নিয়ে আসে, আরবিআইয়ের থেকে নিয়ে এসে তারপরে সাধারণ বিজনেসম্যান, সাধারণ মানুষকে পার্সোনাল লোন, বিজনেস লোন এসব তারা দেয়, কার লোন, কমার্শিয়াল লোন, এভরি টাইপ অফ লোন সব তারপর থেকে তারা দেয়। তাহলে ব্যাংক লোনটা বড় করে আরবিআই থেকে 6.5% রেটে, দেন তারা আমাদেরকে 8.5, 9, 10
16% আনসিকিউর লোন, হুইচ এবার যেসব ব্যাংকের যেমন রেট আছে সেভাবে তারা কাস্টমারকে সেই রেটে লোন দেয়, তাদের প্রফিট মার্জিন রেখে তারা লোন দেয়। তা যদি রেপো রেট যদি কমতো, যদি ধরেন আপনার আগে আমাদের যেমন কোভিডের সময় আমাদের আরবিআই রেপো রেট ছিল 4%, তাতে কী হতো যে মার্কেটে লিকুইডিটি বাড়তো, মানে ক্যাশ রিচ বাড়তো, মানুষ বেশি করে লোন নিত, বেশি করে মার্কেট থেকে টাকা তুলতো, বেশি করে ইনভেস্ট করতো, ফলে মানুষের কেনার ক্ষমতা অনেক বাড়তো, আরও বাড়তো, বেশি করে ইনভেস্টমেন্ট হতো, মানুষ বেশি করে কিনতো, মানুষের কাছে পয়সা আসবে তবে তো মানুষ কিনবে। কেনা বেচা কখন হয়? যখন মানুষের হাতে পয়সা থাকে। যদি পয়সা না থাকে তাহলে মানুষ কেনা বেচা কীভাবে করবে? তো যদি রেপো রেট কমতো তাহলে আপনার জিনিসের চাহিদা বাড়তো, মানুষের কাছে পয়সা আসতো, তাহলে মানুষ সেটা কিনতো। কিন্তু রেপো রেট যদি বাড়াতো তাহলে ইনফ্লেশনও আবার বেড়ে যেত। কেন বাড়তো? যদি মানুষের কাছে পয়সা হুড়ুর করে চলে আসতো তাহলে কিন্তু মানুষ বেশি করে কিনতো, বেশি করে কিনতে হলে চাহিদা অনুসারে জিনিসপত্র চাহিদা বাড়তো জিনিসের, আর চাহিদা অনুযায়ী যদি যোগান না থাকতো তাহলে কিন্তু মানুষ জিনিসের দাম বেড়ে যেত, ইনফ্লেশন বেড়ে যেত, জিনিসের দাম বেড়ে যেত। তাহলে ইনফ্লেশনটাকে রোকার জন্য রেপো রেটটাকে উনি বাড়ালেন না, উনি কী করলেন, ক্যাশ রিজার্ভ রেশিও যেটা এতদিন পর্যন্ত 4.25% ছিল, মানে 100 টাকায় 4 টাকা 25 পয়সা ছিল, সেটাকে 25 পয়সা থেকে কমিয়ে, মানে 25 পয়সা কমিয়ে দিয়ে এখন 4 টাকা করলো। এতেও মোটামুটি আমাদের যতগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাংক আছে তাদের যা রিজার্ভ আছে আরবিআইয়ের কাছে, তাতে করেও 1 লাখ করোড়ের আশপাশে টাকা রিলিজ হয়ে গেল। মানে এই যে টাকাটা 1 লাখ কোটি টাকার মতো টাকা যেটা আরবিআইয়ের কাছে ওরা দিতে পারতো না দিন ব্যাংক, সেটাটা রিলিজ হয়ে গেল। এবার কি এই যে 1 লাখ কোটি টাকা অ্যাকর্ডিং টু ব্যাংক, যে ব্যাংকের যেমন যত টাকা তার যত টাকা ক্যাশ ফ্লো আছে, যত টাকা তার ব্যাংকে ক্যাশ আছে, যত টাকা ডিপোজিট আছে, সেই ডিপোজিট হিসাবে ব্যাংক তত টাকা তার রিলিজ করে নিল। তাহলে কি হলো যে এই যে 1 লাখ কোটি টাকা যে রিলিজ হয়ে গেল, তাহলে ব্যাংক আরও বেশি করে ফান্ডিং করতে পারবে সাধারণ মানুষকে। রেপো রেট 6.5ই থাকবে। যে ব্যাংকের কাছে যে ক্যাশ ক্রাইসিস ছিল, ব্যাংকের কাছে ক্যাশ ছিল না, লোন দেওয়ার মতো পয়সা ছিল না। কারণ এখনকার দিনে কি হয়, এখন তো আমাদের ইন্ডিয়ান ইকোনমি অনেকটাই তো খুব আপডেট ইকোনমি। এখন মানুষ বুঝে গেছে যে ব্যাংকে টাকা রাখার থেকে আমি ইনভেস্টমেন্ট করি, এসআইপি করি, মিউচুয়াল ফান্ড করি, লাইক দ্যাট। সবচেয়ে কেউ কিছু যদি নাও বোঝে তবু সে এফডি করে। ওই সেভিংসে রাখার মতো দিন এখন শেষ। এখন একটু আপডেট জেনারেশনের ছেলেমেয়েরা সবাই মোটামুটি এসআইপি বোঝে, সবাই মোটামুটি মিউচুয়াল ফান্ড বোঝে। তবে কী হয়, সবাই টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে। তারপরে শেয়ার মার্কেট তো রয়েছে অধরা। তো সেই জায়গাটাকে ব্যাংকের মানুষের টাকার ফ্লোটা ব্যাংকে কমে যাচ্ছে, ডিপোজিট ব্যাংকে কমে যাচ্ছে। ব্যাংকে যদি ডিপোজিট কমে যায় তাহলে ব্যাংক লোন দেবে কোথা থেকে?